আজকের আলোচনা নাগ পঞ্চমী নিয়ে। সাপ মানে একই সাথে ভয় আর শ্রদ্ধার এক অদ্ভুত মিশেল এ দিনটিতে বিশেষভাবে পূজিত হয়। আমাদের কাছে এই উৎসব নিয়ে বেশ কিছু তথ্যসূত্র এসেছে। চলুন সেগুলোর একটু গভীরে গিয়ে দেখি, মানে আসল কথাগুলো কি উঠে আসে। সত্যিই তো, কেন এই পুজো? যে প্রাণীটিকে দেখলে আমরা বেশিরভাগ মানুষই আটকে উঠি, তাকেই আবার দেবতার আসনে বসানো হচ্ছে। এর পেছনে কি রহস্য, কি তাৎপর্য লুকিয়ে আছে একটু বলবেন? হুম প্রশ্নটা খুবই জরুরি আর খুব স্বাভাবিকও। দেখুন, নাগপঞ্চমী যা এই বছর মানে 2025-এ 29শে জুলাই পালিত হচ্ছে। 29শে জুলাই, আচ্ছা। হ্যাঁ, তো এই উৎসবটা শুধু একটা লোক দেখানো আচার নয়, কিন্তু এর গভীরে আছে প্রকৃতির ভারসাম্য আর জীবনের চক্রের প্রতি এক গভীর সম্মানবোধ। সাপ এখানে অনেক কিছুর প্রতীক, যেমন ধরুন তার খোলস ছাড়াটা। হ্যাঁ, ওটা তো খুব অদ্ভুত একটা ব্যাপার। ঠিক, ওটা আসলে পুনর্জন্ম বা নতুন করে শুরু করার প্রতীক। আবার যোগশাস্ত্রে যে কুণ্ডলিনী শক্তির কথা বলা হয়, হ্যাঁ, শুনেছি। আধ্যাত্মিক জাগরণ, তাই তো? একদম সেই কুণ্ডলিনী শক্তির প্রতীকও কিন্তু এই সর্পিলাকার। বাহ, পুনর্জন্ম, আধ্যাত্মিক জাগরণ আর পৌরাণিক দিক থেকেও তো এর গুরুত্ব বিরাট। যেমন ধরুন, সূত্রগুলো বলছে ভগবান শিবের গলায় বাসুকী নাগ, বা ভগবান বিষ্ণু যিনি শেষনাগের ওপর বিশ্রাম করেন, এগুলোর কথা। ঠিক তাই, তারা যেন এই মহাবিশ্বের রক্ষক। মানে শিবের অলঙ্কার হিসেবে বা বিষ্ণুর শয্যা হিসেবে নাগ শুধু একটা প্রাণী থাকছে না, সে হয়ে উঠছে এক ঐশ্বরিক শক্তি, সুরক্ষার প্রতীক। তাই এই দিনে তাদের পূজা করে আসলে সেই বৃহত্তর শক্তিকেই সম্মান জানানো হয়। আচ্ছা, এই পূজার নির্দিষ্ট সময়টার উপর বেশ জোর দেয়া হচ্ছে দেখছি সূত্রগুলোতে। মানে এই 29শে জুলাই সকালের দিকটা, এটা কি খুব গুরুত্বপূর্ণ? হ্যাঁ, সময়টা বেশ গুরুত্বপূর্ণ। পঞ্চমী তিথি মানে চান্দ্রমাসের পঞ্চম দিন, সেটা 28শে জুলাই শুরু হয়ে যাচ্ছে ঠিকই। ও, তিথিটা আগে শুরু হচ্ছে। হ্যাঁ, কিন্তু পূজার আসল সময় মানে মূল লগ্নটা হল 29শে জুলাই ভোর 5টা 41 থেকে সকাল 8টা 23 পর্যন্ত। এই সময়টাকে ব্রাহ্ম মুহূর্তের কাছাকাছি ধরা হয়। পরিবেশটা তখন খুব শুদ্ধ থাকে, সাত্ত্বিক শক্তিতে পূর্ণ থাকে। মানে মন শান্ত থাকে, প্রার্থনার জন্য একদম আদর্শ। আর এই সময়ে কি করা হয়? সূত্রগুলোতে দুধ, ফুল, চাল অর্পণের কথা আছে। হ্যাঁ, সাধারণত নাগদেবতার মূর্তি পুজো করা হয়। আবার অনেক জায়গায়, বিশেষ করে গ্রামেগঞ্জে, উইঢিবিতে মানে যেখানে সাপ থাকতে পারে বলে মনে করা হয়, সেখানে দুধ, ফুল, ফল, চাল এসব অর্পণ করা হয়। হুইট হিবিতে, ইন্টারেস্টিং। হ্যাঁ, আর এই উৎসবে একটা জরুরি বিষয় মনে রাখা ভালো। যেহেতু সাপ মাটিতে বা গর্তে থাকে, তাই এই দিনটাতে কৃষিকাজ মানে মাটি খোঁড়াখুড়ি বা এমনকি সাধারণ সবজি কাটাও অনেকে এড়িয়ে চলেন। সত্যি, সবজি কাটাও বন্ধ? হ্যাঁ, মানে একটা বিশ্বাস আর কি। লোহার কড়াই ব্যবহার না করার কথাও বলা হয়, যাতে অজান্তেও কোনো সাপের ক্ষতি না হয়ে যায়। এটা প্রকৃতির প্রতি একটা অহিংসার প্রকাশও বলতে পারেন। বাহ, বেশ গভীর ভাবনা তো। আচ্ছা, উইঢিবির কথা যখন উঠল, তার মানে কি এই প্রথা পালনে জায়গা ভেদে পার্থক্য দেখা যায়? সূত্রগুলোতে তেমন ইঙ্গিতও তো আছে। অবশ্যই অনেক পার্থক্য দেখা যায়। যেমন ধরুন মহারাষ্ট্রে, সেখানে মহিলারা বাড়ির দরজায় চালের গুঁড়ো দিয়ে সাপের আলপনা আঁকেন, যাকে রঙ্গোলি বলে। খুব সুন্দর দেখতে লাগে। ও আচ্ছা, রঙ্গোলি। হ্যাঁ, আবার গুজরাটে এই উৎসবটা একটু অন্যরকমভাবে হয়। প্রায় 15 দিন পর নাগ পঞ্চম নামে পালিত হয়। সেখানে কৃষকরা এই দিনে জমিতে লাঙল দেন না। আর কুস্তিগির বা পালোয়ান যারা, তারা সাপকে পৌরুষ আর শক্তির প্রতীক হিসেবে খুব সম্মান জানান। পালোয়ানরা, বা। হ্যাঁ। আর একটা বিষয় বেশ কয়েকবার উঠে আসছে সূত্রগুলোতে, কাল সর্পদোষ। এর সাথে নাগপঞ্চমীর যোগসূত্রটা কি? হ্যাঁ, এটা একটা জ্যোতিষিক বিশ্বাস। অনেকের ধারণা, জন্মছকে গ্রহের এক বিশেষ ধরনের অবস্থানের কারণে জীবনে নাকি নানা বাধা বিপত্তি আসে। এটাকে কাল সর্পদোষ বলা হয়। আর বিশ্বাস করা হয় যে নাগ পঞ্চমীর দিন নাগ দেবতার ঠিকঠাক পুজো করলে এই দোষের খারাপ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। তাই অনেকেই এই দিনে এর থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করেন। ও আচ্ছা, তাহলে জ্যোতিষিক বিশ্বাসটাও এর সাথে জুড়ে আছে? হ্যাঁ, অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। এই সব রীতিনীতি, বিশ্বাস, এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো পৌরাণিক কাহিনী আছে। মহাভারতের একটা ঘটনার উল্লেখ পাচ্ছিলাম যেন। একদম ঠিক ধরেছেন।
সবচেয়ে প্রচলিত আর গুরুত্বপূর্ণ কাহিনীটা হল রাজা জন্মেজয়ের সর্পযজ্ঞের। জন্মেজয় মানে পরীক্ষিতের ছেলে। হ্যাঁ, সেই জন্মেজয়। তার বাবা রাজা পরীক্ষিত তক্ষক নামে এক নাগের কামড়ে মারা যান। তো প্রতিশোধ নেওয়ার জন্য জন্মেজয় পৃথিবীতে যত সাপ আছে সব্বাইকে মেরে ফেলার জন্য এক ভয়ঙ্কর যজ্ঞ শুরু করেন, সর্পসত্র যজ্ঞে। যখন যজ্ঞের আগুনে হাজার হাজার সাপ এসে পড়ছিল, তখন আস্তিক নামে এক ঋষি, আচ্ছা, মুনি। হ্যাঁ, এনার কথা তো শুনেছি। হ্যাঁ, সেই ঋষি আস্তিক এসে তার জ্ঞান আর অনুরোধ দিয়ে জনমেজয়কে শান্ত করেন এবং সাপকুলকে ধ্বংসের হাত থেকে বাঁচান। আর দিনটা ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। ওহ, তাহলে এই কারণেই এই দিনে সাপদের বাঁচানোর একটা উৎসব? ঠিক তাই। তাই নাগপঞ্চমী শুধু সর্পপূজার দিন নয়, এটা আসলে প্রতিশোধের ওপরে ক্ষমা আর করুণার জয়ের দিনও বটে। এই দিনটায় তাই অনেকে নাগরাজা ভাজন জাতীয় গান শোনেন, যা এই কাহিনীর কথা মনে করিয়ে দেয়। দারুণ। এই পৌরাণিক প্রেক্ষাপট আর বিভিন্ন অঞ্চলের রীতিনীতি জানার পর যারা এই বছর উৎসবটা পালন করতে চাইছেন, তাদের জন্য সূত্রগুলো থেকে পাওয়া সবচেয়ে জরুরি বা মনে রাখার মতো তথ্যগুলো কি হবে? আচ্ছা, তাহলে সামারি করলে দাঁড়ায় প্রথমত তারিখটা মনে রাখতে হবে, ২৯শে জুলাই। ২৮শে জুলাই তিথি শুরু হলেও মূল পুজো কিন্তু ২৯ তারিখ সকালে। ঠিক, ২৯শে জুলাই। দ্বিতীয়ত, পূজার নিয়ম। অনেকে এই দিন উপোস রাখেন, আর উপোস ভাঙার পরেই দুধ অর্পণ করেন, আগে নয়। এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম। আচ্ছা, উপোসের পরে? হ্যাঁ, আর তৃতীয়ত, যদি সম্ভব হয় কাছাকাছি কোনো নাগ দেবতার মন্দিরে যাওয়া যেতে পারে। যেমন ধরুন নাগপুরের নাগোবা মন্দির বা উজ্জয়িনীর নাগচন্দ্রেশ্বর মন্দির, এগুলো বেশ বিখ্যাত। বেশ, তাহলে আজকের এই আলোচনা থেকে একটা বিষয় বেশ স্পষ্ট হচ্ছে আমার কাছে। নাগপঞ্চমী আসলে প্রকৃতির হয়তো সবচেয়ে ভুল বোঝা প্রাণীগুলোর মধ্যে অন্যতম, যে সাপ, তার সাথে আমাদের সহ অবস্থান আর শ্রদ্ধার সম্পর্কটাকেই মনে করিয়ে দেয়। একদম ঠিক বলেছেন। এই উৎসবটা আমাদের মনে করিয়ে দেয় যে আপাত দৃষ্টিতে যে জিনিসটাকে আমরা ভয় পাই বা বিপজ্জনক মনে করি, তার গভীরেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রতীকী অর্থ থাকতে পারে, শক্তি থাকতে পারে, সেও প্রকৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। ভয়টাকে জয় করে শ্রদ্ধার জায়গায় পৌঁছানো, সম্মান দেওয়া, এটাই হয়তো এই উৎসবের মূল শিক্ষা। ঠিক। আর আজকের এই তথ্যের ভিত্তিতে ভাবনার জন্য একটা বিষয় রেখে যাই হয়তো। আমরা যখন প্রকৃতির দিকে তাকাই, তখন প্রায়শই তো কেবল তার বাইরের রূপটা বা তার থেকে আমাদের কি লাভ লোকসান সেটাই দেখি। কিন্তু তার গভীরে যে প্রতীকগুলো লুকিয়ে আছে বা পৌরাণিক সংযোগ কিংবা আধ্যাত্মিক ইঙ্গিতগুলো, সেগুলো আমরা কতটা মন দিয়ে বোঝার চেষ্টা করি, এটা একটা প্রশ্ন।